সকাল থেকেই ঘরে সাজো সাজো রব, রান্নাঘরে কাজের লোকেদের ছোটাছুটি, উঠোনে আতর রজনীগন্ধার গন্ধ মিশে গিয়েছে মধুর শাস্ত্র মনের গলার আওয়াজে। দরজায় অতিথিদের আনাগোনা, কারো হাতে উপহার, কারো মুখে মন্তব্য। কালো হলেও দেখতে মন্দ না, আর মেয়ে তো শিক্ষিত। অর্ণা সাজঘরে বসে, লাল বেনারসিতে মোড়া তার শরীরটা যেন কাঠের পুতুল। খোপায় রজনীগন্ধা, চোখে কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। সব কিছুই নিখুঁত, তবু কোথাও যেন সে নেই। সে নড়ছে না, কিছু বলছে না, কেবল আয়নার দিকে তাকিয়ে। আয়নায় এক অপরিচিত মুখ, যাকে কদিন আগেও সে ভালোবাসত, আজ সেই মুখটাই যেন তার শত্রু। মাকে একবার ডেকে বলেছিল, মা, কপালের ওপর একটু কম সাজ দাও, আমি দেখতে পাচ্ছি না নিজেকে। মা হেসে বলেছিল, সাজেই তো কনের সৌন্দর্য। কিন্তু সেই সৌন্দর্যটা যে কার চোখে কেই বা ভাবে। সন্ধ্যা নাগাদ আত্মীয় স্বজনেরা জড়ো হতে শুরু করে। কেউ তার কাছে এসে বলে, খুব সুন্দর লাগছে আজ তোকে মা। শুধু একটুখানি উজ্জ্বল হলে না হয়, আর একটু। সেই একটুখানি কথাটাই যেন একটা ছুরি হয়ে বুকের নিচে গিয়ে বসে অর্ণার। সে মাটির দিকে তাকিয়ে ভাবে, আজ যদি আমি ফর্সা হতাম, তবে কি এই ভালোবাসাটা সম্পূর্ণ হতো? এই সাজ কি আদৌ আমার জন্য? না, সমাজের মেকি রুচির জন্য। তার বুকের ভেতরে সেদিন যেন কেবল একটাই আওয়াজ, আমি কি বিয়ের যোগ্য নই? শুধুমাত্র গায়ের রঙের কারণে? কোলাহলের মধ্যে সে নিঃশব্দ। আত্মীয়রা ব্যস্ত ছবি তুলতে, গল্প করতে, খাবার খেতে, আর অর্ণা বসে আছে সাজের ভেতরে একটা লাশ হয়ে। তার কানে গিয়ে বাজছে মন্ত্র, ধ্বনি, হাসি, কিন্তু তার ভিতরে জমাট বাঁধছে এক অদৃশ্য কান্না। ঠিক তখনই রাত 8:13, হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান, পাত্রের নাম। তার হাত কাঁপতে থাকে। সে ফোনটা খুলে দেখে একটা ছোট্ট মেসেজ, অথচ তার জীবনের সবচেয়ে বড় ভাঙন সেটা। অর্ণা, আমি খুব দুঃখিত, আমার পরিবার মানতে পারছে না। তোমার গায়ের রঙটা ছবির মতো নয়। আমি বিয়েটা ভেঙে দিতে বাধ্য হচ্ছি। দয়া করে আমাকে ভুল বুঝো না। এক মুহূর্তে চারপাশের সব আওয়াজ থেমে যায়। আলো, সাজ, হাসি, সব ঝাপসা। সে হাত থেকে ফোনটা ফেলে দেয় না। চুপ করে পড়ে থাকা স্ক্রিনে নিজের ভাঙন দেখতে থাকে। তার বুকের ভেতরটা যেন স্তব্ধ হয়েও চিৎকার করছে, কিন্তু মুখে এক ফোঁটা শব্দ নেই। পাশ থেকে এক আত্মীয় এসে বলে, মা, এই দিকে এসো, একটু হেসে বসো, ফটোগ্রাফার আসবে এক্ষুনি। অর্ণা শুধু তাকিয়ে থাকে। সে আর চায় না হাসতে। সে চায় একটা বারান্দা, একটু নিঃশ্বাস, আর আয়নার সামনে দাঁড়ানো নিজেকে।
সে উঠে যায় আস্তে আস্তে। সবাই ভাবে সে হয়তো সাজ ঠিক করতে যাচ্ছে, কেউ ভাবে হয়তো নার্ভাস। কিন্তু সে যায়, আয়নার সামনে দাঁড়ায়, নিজের মুখটা দেখে, সাজানো সুন্দর, আলোয় মোড়া। কিন্তু সে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদে। কাঁদে না, না, আজ তার চোখে কোনো জল নেই, বরং তার চোখ দুটো ফাঁকা, যেন সবটুকু বিশ্বাস, সবটুকু স্বপ্ন এক নিমেষেই পোড়া ছাই হয়ে গেছে। সে আয়নায় প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, তুই কিছু ভুল করিসনি, তুই কিছু ভুল করিসনি অন্না, তুই পাপ করিসনি। তোর গায়ের রং শুধু তাদের চোখে ছিল অভিশাপ, যারা ভালোবাসতে শেখেনি, শুধু গ্রহণযোগ্যতা খুঁজেছে। সেই মুহূর্তে অর্ণা মাথা থেকে খুলে ফেলে মুকুট, গলা থেকে খুলে ফেলে সোনার হার, আস্তে করে খুলে ফেলে বেনারসির আঁচলটাও, যেটা গায়ে জড়িয়েছিল বউ হয়ে ওঠার আশায়। ঘর জুড়ে তখন আত্মীয়দের হইচই, কেউ বিয়ে ভেঙে যাওয়ার খবরে উত্তাল, কেউ ফোনে আত্মীয়কে বোঝাচ্ছে ছেলেটা ঠিকই করছে, ছবিতে তো এমন দেখায়নি। অর্ণা চুপচাপ, অর্ণা শান্ত। সে একবারও কারো চোখে চোখ রাখে না, সে আর কাউকে বোঝাতে চায় না, কারণ সে আজ আর কাউকে কিছু প্রমাণ দিতে চায় না। সে সোজা হাঁটে ছাদের দিকে। হাওয়াটাও কেমন অস্থির, শরীরে শীতল একটা স্রোত বয়ে যায়, তবু তার ভেতরে জ্বলতে থাকে এক অসীম আগুন। সেখানেই দাঁড়িয়ে সে নিজের গলায় ধরল সেই পরিচিত কণ্ঠ। আজ আর কবিতা নয়, আজ সে নিজের কণ্ঠে নিজের রক্তগাথা শোনাতে চায়। সে বলে, আজ আমি কোণে নই, আজ আমি সেই মেয়ে যার চোখের নিচে কাজল না, কালির মতো লাঞ্ছনা জমে আছে, যার গায়ের রং ফর্সা না হওয়ায় প্রেমিক পালিয়ে গেছে, পাত্র ফিরে গেছে, সমাজ বলেছে কালো মেয়েদের বউ হওয়া মানায় না। তারা বলে কালো মেয়েরা কবিতা হতে পারে, উপন্যাসও হতে পারে, কিন্তু বাস্তবের ছবি নয়। তবে আজ আমি বলছি, আমি কালো, কিন্তু আমি সেই আগুন যার ভেতরেই আলো জন্ম নেয়। আমি প্রত্যাখ্যানের মুখে দাঁড়িয়ে নিজের নতুন জন্ম দিচ্ছি। তার কণ্ঠে কোনো কম্পন নেই, কিন্তু প্রতিটা শব্দ যেন ঘা হয়ে ছুরির মতো এসে বিঁধে সবার মনে। নিচে দাঁড়ানো লোকগুলো সবাই স্তব্ধ, যারা কিছুক্ষণ আগেও বিয়ে ভাঙার কারণ খুঁজছিল, তারা এখন চুপ করে, কারণ তারা প্রথমবার বুঝতে পারে এই মেয়েটা কতটা উজ্জ্বল। তার আত্মসম্মান, সাহস আর সমস্ত অপমানকে সাক্ষী রেখে সেদিন সে কোনো কনের সাজে নয়, এক যোদ্ধার মতো, এক কবির মতো
সমাজের সামনে দাঁড়িয়েছিল এক বিপ্লবীর মতো, নিজের অস্তিত্ব নিয়ে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।